আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আমি আজকের এই লাইভের মাধ্যমে আমার সকল সহযোদ্ধা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী প্রায় 6 লক্ষাধিক শিক্ষক পরিবার এবং আমার শিক্ষা প্রতিষ্ঠান কাতলা সেন কাদিরিয়া কামিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী, আমার নিজ জেলা এবং সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগরের সকল সর্বশ্রেণীর জনগণ, আমার ফেসবুক ফ্রেন্ডস, ফলোয়ার্স এবং প্রবাসে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আপনাদের সাথে দীর্ঘ সময় ধরে লাইভে কথা হয় না। গতকালকে যেহেতু আমরা অনেক ক্লান্ত শ্রান্ত ছিলাম সবাই, এই জন্য আসলে লাইভে আসার সুযোগ হয়নি। আজকে মোটামুটি ক্লান্তি অনেকের দূর হয়েছে। সেই জায়গা থেকে মনে করলাম যে আজকে আমাদের সহযোদ্ধাদের সাথে অন্তত ঈদের শুভেচ্ছাটুকু বিনিময় করা দরকার। ঈদ আমাদের এমপিভুক্ত শিক্ষকদের জন্য আসলে অনেক কষ্টের, বিশেষ করে যারা নিম্ন গ্রেডে চাকরি করেন, আমাদের যারা সহকারী শিক্ষক কর্মচারী, তাদের জন্য আসলে ঈদ উদযাপন করাটা খুবই কঠিন। এই জন্য শত সমস্যার পরেও আমরা শিক্ষক কর্মচারীরা ঈদ উদযাপন আমরা করে থাকি। আমাদের উৎসব পাতাটা এটা যদি সরকার যদি শতভাগ করতেন, তাহলে অন্তত স্বস্তিতে হয়তো আমাদের পক্ষে ঈদটা আমরা উদযাপন করতে পারতাম। তো বিগত সময়ের চেয়ে কিছুটা হলেও ঈদটা উদযাপন আমরা কিছুটা স্বস্তিতে করেছি। এই জন্য আগে আমাদের উৎসব পাতা ছিল 25%। এখান থেকে আমরা আমাদের উৎসব পাতাটা আন্দোলনের মাধ্যমে দীর্ঘ সময় পরে 50% আমাদের হয়েছে। এই জন্য কিছুটা হলেও স্বস্তিতে আমরা ঈদ উদযাপন করেছি। আমরা প্রত্যাশা রাখতে চাই যে আগামী দিনে আমরা শতভাগ উৎসব পাতা পাবো এবং এর মাধ্যমে আমাদের শিক্ষক কর্মচারী একেবারে উচ্চ গ্রেড থেকে নিয়ে নিম্ন গ্রেড পর্যন্ত সবাই আনন্দের সাথে পরিবার নিয়ে ঈদটা উদযাপন করতে পারবে, সেই প্রত্যাশাটুকু আজকে আমরা রাখতে চাই। আজকে আপনারা দেখেছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি ইস্টার্ন নিউজে সম্ভবত একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। ওখানে উনি বলছিলেন যে উৎসব পাতাটা পর্যায়ক্রমে শতভাগ করবেন। আমরা মাননীয় মন্ত্রীকে বলতে চাই, উৎসব পাতা 50 হয়ে গিয়েছে,
আর মাত্র 50 বাকি আছে। আর উৎস ভাতা বছরে 2বার দিতে হয়। এটার জন্য খুব বেশি টাকারও প্রয়োজন হয় না। আপনি চাইলেই এটা আগামী বাজেট থেকে আপনি চাইলে এটা শতভাগ করতে পারেন। আমরা অবশ্যই আপনার কাছে দাবি জানাবো এটাকে আর বিচ্ছিন্নভাবে বা এটাকে আপনার আপনার আস্তে আস্তে না করে একসাথে আমরা দাবি করব যে পুরাটা উৎসব ভাতার যে সমস্যাটা আছে এটা যাতে একেবারে যাতে সলভ হয়ে যায়, এটা আমরা শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে দাবি জানাবো। আমি কথা বলবো আজকে, আপনাদের কমেন্টগুলো পড়বো এবং আপনাদের সাথে করব। আমাদের গড়ে আর কত বসে থাকবেন? আমরা তো মাত্র আন্দোলনটা করে গিয়েছি, একটু স্পেস দিতে হবে। পে স্কেলের ব্যাপারে আমাদের আরেকজন শিক্ষক মিন্টু স্যার বলেছেন, পে স্কেলের ব্যাপারে আপনারা জানেন 3টে স্লটে পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ চলছে এবং পে স্কেল হয়ে যাবে ইনশাল্লাহ। পে স্কেল ইনশাল্লাহ হয়ে যাবে। জুড়ে বলার জন্য অনেকে বলছেন, ইনশাল্লাহ একটু জুড়ে বলবো। আমাদের অত্যন্ত প্রিয় সহযোদ্ধা লক্ষ্মীপুরের মাহবুবুর রহমান স্যার, যিনি প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন একেবারে 17 সাল থেকে। স্যার সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমাদের সবার পড়তেও পারছি না, পে স্কেল নিয়ে অনেকেই লিখছেন। পে স্কেল হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা এটুকু বলতে পারি যে পে স্কেল হয়ে যাবে ইনশাল্লাহ। পে স্কেল আমাদের খুব দ্রুত হবে আমরা আশা করি। আমাদের উসমান গনি, জনাব উসমান গনি স্যার, উনি ঈদ মোবারক জানিয়েছেন। ঈদ মোবারক সকলকে। জাতীয়করণের আন্দোলন কত দূর? জাতীয়করণের আন্দোলনের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে এবং আমরা আসলে সেই প্রস্তুতিটা নিচ্ছি। যে আমরা শহীদ মিনারের বাড়ি ভাড়ার আন্দোলনের মতো একটা বড় আন্দোলন আমরা করব। এজন্য সরকার মাত্র ক্ষমতায় বসেছে, সরকারকে একটু স্পেস দিতে হবে। 18 বছরের যে অভিজ্ঞতা, এটা ইনজাস্টিস। আমি পরিষ্কার বলেছি যে এটা ইনজাস্টিস। এটা কোনোভাবেই আসলে এটা মেনে নেওয়া যায় না। এটা শিক্ষকদের সাথে প্রহসন করা হয়েছে, তাদের কাছ থেকে আবেদন নিয়ে তারপরে তাদেরকে পরীক্ষার সুযোগ না দেয়া, এটা আমি মনে করি এক রকমের প্রহসন হয়েছে। এটা উচিত হয়নি করা। মাদ্রাসা জাতীয়করণের ব্যাপারে একজন বলছেন, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমি যদি শুধু মাদ্রাসা জাতীয়করণের কথা বলি তাহলে আমার স্কুল কলেজের কারিগরির আমার যারা বন্ধুরা আছেন ওনারা কষ্ট পান, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিটা উপজেলায় একটি করে স্কুল কলেজ জাতীয়করণ করা হয়েছে, কিন্তু আমাদের একটি মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। আমি এটা বলতে পারি, মানে মাঝে মধ্যে বললে অনেক কষ্ট পাই, এই জন্য হয়তো বলতে পারি না। আপনারা যারা আছেন আপনারা আওয়াজ উঠান, আমি মাঝে মধ্যে হয়তো বলবো। প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের ব্যাপারে আরেকজন জানতে চেয়েছেন। প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের যে বিষয়টি, আজকে আপনার স্টার নিউজে শিক্ষামন্ত্রী মহোদয়ের একটি সাক্ষাৎকার আপনারা শুনেছেন অনেকে হয়তো। এখানে সাক্ষাৎকারে যেটুকু বুঝেছি যে এখানে বড় রকমের একটি ষড়যন্ত্র হচ্ছে। দেখেন, উনি ক্ষমতায় আসার পরে বয়স ছিল 18 আলোকে 18 কম ছিল, ওই আলোকে আপনার দরখাস্ত নেওয়া হলো। শিক্ষকরা দরখাস্ত আপনার করলেন, করে তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন। কিন্তু দেখা গেল যে আমাদের মন্ত্রী মহোদয় এসে বিভিন্ন মানুষের প্ররোচনায় তিনি কি করলেন, আপনার বয়সটা বাড়িয়ে দিলেন। আমাদের অনেক তরুণ মেধাবী শিক্ষক যারা আইসিটিতে দক্ষ এবং অন্যান্য বিষয়ে দক্ষ, আমাদের এই তরুণ শিক্ষকরা হতাশ হলেন, নিরাশ হলেন। আমরা প্রতিবাদ জানালাম, প্রতিবাদের কোনো কাজ হলো না। 18 বছর করে পরীক্ষা নিলেন এবং 18 বছরের যে পরীক্ষাটি নিয়েছেন, এই পরীক্ষায় নাকি অনেকে বলেছেন যে এই পরীক্ষায় নাকি সঠিক হয়নি, এটা নাকি ইনকোয়ারি করছে। এই পরীক্ষা যদি সঠিক না হয় এটার দায়ভার তো শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে, কারণ আপনাদের সুপারভিশনে পরীক্ষা হয়েছে এবং আমরা দেখেছি মাননীয় শিক্ষামন্ত্রী নিজে কেন্দ্র ভিজিট করেছেন। এরপরে এই পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলা এটা অত্যন্ত অবান্তর, অযৌক্তিক। আমরা মনে করি এটা
যারা ষড়যন্ত্র করে ফের নিয়োগ কমিটির হাতে নিতে চায়, তাদের একটা ষড়যন্ত্র। এবং এটা যদি এই প্রক্রিয়া যদি বাতিল করা হয়, তাহলে শিক্ষা মন্ত্রণালয় চরমভাবে সমালোচিত হবে এবং শিক্ষকদের আস্থা এবং বিশ্বাস অনেকটা উঠে যাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। কারণ এই পরীক্ষাটা আপনারা নিয়েছেন। এখন যদি বলেন যে পরীক্ষাতে অনিয়ম হয়েছে, পরীক্ষা হওয়ার পরে, রেজাল্ট হওয়ার পরে পরীক্ষা অনিয়ম হয়েছে, এটা কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। এবং এই পরীক্ষাটা আপনারা নিয়েছেন, আপনাদের অ্যাসাইনকৃত যারা কর্মকর্তা আছেন তাদের সুপারভিশনে পরীক্ষাগুলো হয়েছে। সুতরাং এটা একটা টুনকো অজুহাত। এবং আমরা মনে করি এটা হচ্ছে যারা নিয়োগকে কমিটির হাতে নিতে চায়, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ফলেই শিক্ষামন্ত্রী মহোদয় এই জাতীয় বক্তব্য দিতে বাধ্য হয়েছেন বলে আমরা মনে করি। আমি একটি পোস্ট দিয়েছি আজকে, আপনারা দেখেছেন যে শিক্ষামন্ত্রী মহোদয়ের যেই কয়টি সিদ্ধান্ত সবার কাছে সমাদৃত হয়েছে, শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ জনগণ, অভিভাবক সবার কাছে সমাদিত হয়েছে। এর মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত ছিল এনটিআরসির অধীনে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের যে পরীক্ষাটি হয়েছে এবং যে উদ্যোগটি, এটিকে সবাই এটিকে সাধুবাদ জানিয়েছে। এখন যদি এটাকে বাতিল করা হয় বা এটাকে টুনকো অজুহাতে যদি বাতিল করার মাধ্যমে আবার কমিটির হাতে যদি নিয়োগ নেওয়ার পায়তারা করা হয়, এটা অত্যন্ত দুঃখজনক হবে। এবং বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকরা এটা কোনোভাবেই আমরা মেনে নিব না। কমিটির হাতে নিয়োগ নেয়ার যদি চিন্তা ভাবনা শিক্ষা মন্ত্রণালয় করেন, শহীদ মিনারের যে আন্দোলন আছে, আপনারা এই আন্দোলনটি একটু মনে করবেন। আমরা কিন্তু শহীদ মিনারের মতো আন্দোলন আমরা শুরু করব যদি আপনারা কোনোভাবেই কমিটির হাতে নিয়োগ নেয়ার জন্য যদি আপনারা চেষ্টা চালান, তাহলে কিন্তু আমরা সকল ভয়কে জয় করে আমরা কিন্তু ঢাকার প্রেস ক্লাবে এবং শহীদ মিনার আমরা জড়ো হব। সুতরাং কোনো অবস্থাতেই কমিটির হাতে নিয়োগ ফিরিয়ে দেওয়া যাবে না। এবং আমি আজকের এই লাইভের মাধ্যমে সরকারের কাছে, বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমি দাবি জানাবো, যত দ্রুত সম্ভব আমাদের যে সমস্ত প্রার্থীরা ভাইবা পরীক্ষার জন্য অপেক্ষায় আছেন, প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান হওয়ার জন্য, দ্রুত সময়ের মধ্যে তাদের ভাইবা নিয়ে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এটা আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে সরকারের কাছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী সহ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি জানাচ্ছি। এটা আপনারা সবাই সজাগ থাকেন। সবাই আপনাদেরকে বুঝতে হবে যে এই নিয়োগ যদি আবার কমিটির হাতে যায়, তাহলে মেধাবীরা কিন্তু আর আপনারা আসতে পারবেন না। অনেক কষ্ট হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। এখানে অনেক টাকা পয়সার লেনদেন হয়। অতীতে আমরা এই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী আমরা অনেকেই। এই জন্য আমরা কোনো অবস্থাতে এটা মেনে নিব না। আমরা যদি আন্দোলনের ডাক দেই, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা এই আন্দোলনের জন্য প্রস্তুতি নেবেন। আরেকটি বিষয়, যারা আপনারা নিয়োগের জন্য অপেক্ষায় আছেন, ভাইবার জন্য যারা অপেক্ষায় আছেন, তারা যদি কমিটির হাতে নিয়োগ নেওয়ার জন্য তারা যদি সংবাদ সম্মেলন করতে পারে, আপনারা কয়েকজন মিলে আপনারা এখানে পরীক্ষা দিয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্য থেকে অনেকে নেতৃবৃন্দ আছেন যারা জাতীয় পর্যায়ে শিক্ষক আন্দোলনের সাথে যুক্ত, আপনারা মিলে আপনারা সংবাদ সম্মেলন করতে পারেন না? সব যদি আপনারা মনে করেন যে সব শিক্ষক নেতারা করে দিবে, নিজেদের কাজ তো নিজেদের কিছু করা দরকার। আপনারা সংবাদ সম্মেলন করেন, আপনারা সংবাদ সম্মেলন করে দ্রুত পরীক্ষা নেওয়ার জন্য আপনারা বলেন সরকারকে, সরকারের কাছে দাবি জানান। তারা যদি দাবি জানাইতে পারে কমিটির হাতে নিয়োগ নেওয়ার জন্য, আপনারা কেন পারেন না? আপনারা সংবাদ সম্মেলন করে দ্রুত আপনার ভাইবা মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য কেন আপনারা পারেন না? নিজেদের অধিকারের কথা নিজেরাই বলতে হবে, নিজেরা এটাকে আদায় করে নিতে হবে। সংবাদ সম্মেলনের কাজ না হলে মানববন্ধনের ডাক দেন, মানববন্ধন করেন, করে আপনাদের এই দাবির ব্যাপারে আপনারা সোচ্চার হন। এরপরে যদি আপনারা ব্যর্থ হন, জাতীয়করণ প্রত্যাশী জোট আপনাদের পাশে আছে। প্রয়োজনে জাতীয়করণ প্রত্যাশী জোট আপনাদের জন্য কর্মসূচি ঘোষণা করবে, কিন্তু আপনাদের নিজেদেরকে আগে এগিয়ে আসতে হবে নিজেদের দাবি আদায়ের জন্য। আমরা যেহেতু জোট, আমাদের যেহেতু অনেকগুলো সংগঠনের এখানে একসাথে আছে, আমরা
এমন বিষয়গুলো নিয়ে আসলে মূলত কাজ করি যেগুলোর সাথে সবার স্বার্থ জড়িত। এটার সাথে তো আমাদের সব 6 লক্ষ শিক্ষক পরিবারের স্বার্থ জড়িত না, এটা আপনারা যারা প্রার্থী তাদের স্বার্থ জড়িত। সুতরাং আপনাদেরকে আগে আগে আসতে হবে। এরপরে যদি আপনারা ব্যর্থ হন, জাতীয়করণ প্রত্যাশী জোট আপনাদের পাশে থাকবে এবং এটার জন্য প্রয়োজনে আমরা যদি কর্মসূচি লাগে আমরা কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। যাই হোক, এখানে আপনারা যারা কমেন্ট করছেন, আমি কিছু কমেন্টের দেখি রিপ্লাই দিতে পারি কিনা। আপনারা মনে রাখবেন, আমি আপনাদেরকে যে জিনিসটা বলছিলাম যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি এক থাকি, আমাদের এক একজনের এক এক মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমরা আমাদের দাবি দেওয়ার প্রশ্নে, দাবি দেওয়া আদায়ের ব্যাপারে আমরা যদি এক থাকি, তাহলে আমাদের অন্যায়ভাবে কোনো সিদ্ধান্ত আমাদের উপর কেউ চাপিয়ে দিতে পারবে না ইনশাল্লাহ। এই জন্য আমাদেরকে এক থাকতে হবে এবং দাবি দেওয়ার ক্ষেত্রে এবং আমাদের অধিকারের ক্ষেত্রে আমাদেরকে আমরা যাতে সবাই সোচ্চার থাকি। এবং সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা প্রার্থী, এখানে প্রায় তো হয়তো সম্ভবত 60,000 পরীক্ষা দিয়েছেন, 50-60,000। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন তাইলে তো এটা ব্যাপকভাবে আপনার ভাইরাল হয়েছে, কিন্তু আপনাদেরকে তো দেখি না। আমি তো সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে লেখালেখি দেখি না, শুধু আমাকে ফোন করে বলেন স্যার একটা কিছু করেন। তা আপনার ব্যাপারে আপনি নিজেই তো লেখালেখি করতে ভয় পান, এটা হলে হবে কিভাবে? অধিকারের ব্যাপারে আপনার অধিকার কথা আপনি বলতে পারবেন না? অবশ্যই বলতে হবে। আপনার অধিকারের কথা আপনাকে অবশ্যই বলতে হবে। আপনি না বললে, আপনি বলবেন, বলার পরে অন্যরা আপনার পাশে দাঁড়াবে। বদলির ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন। বদলির বিষয়টা তো আপনারা জানেন, এটা অনগোয়িং প্রসেস। যেহেতু এটা কাজ হচ্ছে ইনশাল্লাহ, আপনাদের তথ্য চেয়েছে আপনার মাওসি থেকে, এখন আপনার এটা ইনশাল্লাহ হয়ে যাবে। এটা নিয়ে আজকেও শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে এটা হয়ে যাবে। তা আমরা বদলির জন্য আমাদের অনেক সহযোদ্ধারা কাজ করতেছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমরাও আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি এবং কথা বলেছি, এখন লেখালেখি করছি, এটা অব্যাহত থাকবে এবং বদলি ইনশাল্লাহ একটা পর্যায়ে চলে গেছে, এটা হয়ে যাবে। মাদ্রাসার ইএফটির ব্যাপারে আমাদের কামিল মাদ্রাসাগুলো থেকে আপনার তথ্য নেওয়া হয়েছে, কিন্তু কাজ করা হয়নি। এখন ইএফটি স্কুলের যে অভিজ্ঞতা, এটা দেখে এখন আর ইএফটির ব্যাপারে আসলে আগ্রহ নেই। যে ইএফটি দিয়ে বেতন 15 তারিখের পরে দেয়, এই ইএফটি হলে সুবিধা কোথায়? লাভ তো নাই। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ইএফটির যেই প্রয়োগ, আমাদের জন্য এটা প্রয়োগ হচ্ছে না, তাইলে আমরা এই ইএফটির জন্য এত সোচ্চার হয়ে লাভ কি? এই জন্য আসলে আমি এই ব্যাপারে আসলে তেমন কিছু বলি না। তো এরপরও ইএফটি যদি আপনারা চান, আমরা অধিদপ্তরের প্রয়োজনে কথা বলবো ইনশাল্লাহ। শিক্ষামন্ত্রী মহোদয়ের আমাদের আবেদনের টাকা ফেরত দিল না কেন, একজন বলছেন, আরিফ হুসাইন, জনাব আরিফ ভাই বলছেন। তো এখানে আসলে এটা তো অত্যন্ত অনৈতিক একটি কাজ হয়েছে যে আপনি আবেদন নিয়েছেন, আবেদনের ফি নিয়েছেন, ফি নেওয়ার পরে তাদেরকে পরীক্ষা দিতে দেননি, আবার তাদের টাকাও ব্যাক করেননি। এটা অত্যন্ত অমানবিক একটি কাজ। আমরা অবশ্যই দাবি জানাবো, যেহেতু পরীক্ষা নিয়েছেন, যারা আবেদন করেছিল পরীক্ষা দিতে পারে নাই, তাদের মোবাইল নাম্বার অবশ্যই আছে, তাদের মোবাইল নাম্বারে অথবা যে কোনো প্রসেসে সার্কুলার জারি করে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এটা অবশ্যই ফেরত দেওয়া উচিত। এটা তো যারা আবেদন করছে এটা তাদের হক। তারা যেহেতু আবেদন করেছেন, তাদেরকে পরীক্ষা যেহেতু ব্যবস্থা করেন না আপনারা, বা নেননি, বয়সের অজুহাত দেখিয়ে তাদের টাকা অবশ্যই ফেরত দেওয়ার দরকার। এটা ফেরত দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। প্রধান সহকারী প্রধান কি জেলার মধ্যে বদলি সম্ভব? ওখানে আপনার নীতিমালার একটু ভালো করে পড়ে দেখেন। নিজ জেলাতে বদলির ব্যাপার আমার কাছে বিষয়টা ক্লিয়ার না, আমি পুরাটা ওইভাবে ক্লিয়ারলি পড়তে পারি নাই। আপনারা একটু পরে দেখেন ওখানে কিভাবে আছে, ওইভাবেই হবে। জাতীয়করণের রাখবেন স্যার, এখানে জাতীয়করণের আমি তো বলছি যে এগুলোর জন্য একটু সময় নিতে হবে। আন্দোলন দেখেন আপনারা, আবেগে আমরা অনেক কিছু করি, আবেগ দিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আপনার আন্দোলন সফল হবে না। আন্দোলনের জন্য আপনার পরিকল্পনা থাকতে হবে, আন্দোলনের জন্য টাইমিং থাকতে হবে। পরিকল্পনা এবং টাইমিং ছাড়া যদি আপনি আন্দোলন করেন আর আন্দোলন করে কষ্ট করে প্রেস ক্লাব থেকে ঘুরে আসেন, লাভ নাই। আমরা এমন আন্দোলন করতে চাই যে আন্দোলনের টাইমিংও হবে এবং যে আন্দোলনের আপনার পরিকল্পিত হবে, গুছালো হবে, যেখান থেকে ফিডব্যাক আসবে, যেখান থেকে আউটকাম আসবে, যেখান থেকে আমরা আমাদের কিছু দাবি আদায় করে নিয়ে আসতে পারবো। অনর্থক আপনাদেরকে ডাকা আইনা আপনার মনে করেন সময় নষ্ট করা এবং হয়তো কষ্ট দেওয়া, আমরা এটা করব না।
তবে আন্দোলনে যাওয়ার আগে আমাদেরকে ওয়ার্ম আপ আন্দোলন কিছু করতে হবে, এটা আপনাদেরকে বলে রাখছি। আমরা কিছু ওয়ার্ম আপ আন্দোলন করবো, যেমন একদিনের হয়তো একটা মহাসমাবেশ হতে পারে, আপনার মানববন্ধন হতে পারে, আপনার মন্ত্রণালয়কে স্মারকলিপি দেওয়া, বিভিন্ন রকমের, অর্থাৎ আপনার ডিউ প্রসেস আমরা আগাবো। এরপরে যদি সরকার দেখা যায় যে হ্যাঁ সরকার আমাদের কথা মানছে না বা আমাদের দাবি মানছে না, এরপর আমরা মনে করেন চূড়ান্ত আন্দোলনে যাব, এবং এটা হবে অত্যন্ত আপনার পরিকল্পিত এবং এটা সুশৃঙ্খল আমরা আন্দোলনে যাব, এবং এটা হবে শুধুমাত্র দাবি দেওয়াদের আন্দোলন, অন্য কোনো উদ্দেশ্যে আমাদের আন্দোলন হবে না। ইবতেদায়ী নিয়ে কথা বলেন স্যার, এখানে মারুফ হাসান লিখেছেন ইবতেদায়ী। দেখেন ইবতেদায়ীর ওনাদের ভাগ্যটা খুবই খারাপ। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই বিনিয়োগ করার সময় চিন্তা করে যে এখান থেকে আমার আউটকাম কি আসবে, আউটপুট কি আসবে, এটাই সবচেয়ে বড় সমস্যা। আমরা আলিয়া মাদ্রাসায় যারা চাকরি করে, আওয়ামী লীগ মনে করে যে সবাই মনে হয় জামাতের লোক। বিএনপির মধ্যেও ম্যাক্সিমামের ধারণা হচ্ছে যে আলিয়া মাদ্রাসায় সবাই জামাত করে। এই ধারণাটা অত্যন্ত অত্যন্ত আপনার অযৌক্তিক একটি ধারণা, এবং এটার সাথে সত্যের লেশ মাত্র নেই। এখানে যারা চাকরি করেন মাদ্রাসায়, এখানে যেমন জামাতের লোক আছে, একটা বড় অংশ বিএনপির সাথে কাজ করে, আওয়ামী লীগের লোকজনও আছে মাদ্রাসায় কাজ করে। এখানে আওয়ামী লীগ সরকার মাদ্রাসায় তারা আপনার বিনিয়োগ করতে চায় নাই, তারা মনে করেছে যে এখানে যদি আমরা বিনিয়োগ করি তাহলে এটা বেনিফিশিয়ারি হবে জামাত। সেম চিন্তা ভাবনা আমি বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলে যেটুকু জেনেছি, এবং স্বতন্ত্র ইবতেদায়ী যারা আছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, এখানে মনে করে যে এখানে যদি ইনভেস্টমেন্ট হয় মাদ্রাসায় অথবা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায়, তাহলে এটার রাজনৈতিক বেনিফিশিয়ারি হবে জামাত। এই কারণে বিএনপি আসলে এখানে বিনিয়োগ করতে চায় না। নাহলে দেখেন আপনি প্রাইমারি স্কুলের ইবতেদায়ী শিক্ষার্থী, প্রাইমারি স্কুলের সরকারি প্রাথমিক বিদ্যালয় 1 থেকে 5 পর্যন্ত যারা শিক্ষার্থী আছে, তাদেরকে আপনার মিড ডে মিল দেওয়া হচ্ছে, উপবৃত্তি দেওয়া হচ্ছে, আপনার তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। একই লেভেলের মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষার্থী যারা আছে, একই লেভেলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা রাষ্ট্রে কত জায়গায় যে কথা বলেছি ইবতেদায়ী বৃত্তির ব্যাপারে, কত জায়গায়, অসংখ্য জায়গায় সুযোগ পেলেই নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছি, তো আজ পর্যন্ত হয়নি। একটা মাত্র কারণ মনে করে যে মাদ্রাসায় যদি বিনিয়োগ করা হয় তাহলে জামাত বেনিফিশিয়ারি হবে। এই জন্য আওয়ামী লীগ সরকার একটি মাদ্রাসাও জাতীয়করণ করে নেয়, একটি মাদ্রাসা জাতীয়করণ করে নেয়। এটা আমাদের উপরে এক রকমের জুলুম আমি মনে করি। মাদ্রাসা সবাইকে জামাত মনে করা, মাদ্রাসাতে জেনারেল শিক্ষক আছে আপনার 50%, প্রায় 50 অথবা মোর দেন হতে পারে, আমি সঠিক পরিসংখ্যানটা বলতে পারবো না, এর ম্যাক্সিমামই জামাত করে না। কিন্তু আমাদেরকে জামাত মনে 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 করে মাদ্রাসায় বিগত সরকারও আপনার বিনিয়োগ করতে চাই নাই, বর্তমান সরকারও বিনিয়োগ করতে আগ্রহী না। এর কারণেই মূলত এত আন্দোলনের পরেও আপনার এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগ সরকারও নেয় নাই, ইন্টারিম গভর্নমেন্টও নেয় নাই, বর্তমান সরকারও নিচ্ছে না। দেখেন, একটু চিন্তা করেন, আমরা যারা বাড়িতে আজকে বসে লাইভ দেখছি, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে কুরবানি করেছি, যাদের তৌফিক আছে আলহামদুলিল্লাহ, পরিবারের সদস্যদের সাথে আমরা ঈদ উদযাপন করেছি। কিন্তু আমাদেরই সহকর্মী, আমাদের এই শ্রেণী গোষ্ঠীর ইবতেদায়ী শিক্ষকরা এই ঈদ উল আজহার দিনে প্রেস ক্লাবে তারা পড়ে আছে। কত বড় অমানবিক আমাদের রাষ্ট্র, আমাদের চিন্তা চেতনা, এই মানুষগুলো এখানে পড়ে আছে। অল্প কিছু মাদ্রাসা, খুব বেশি না, এখানে বাজেটও খুব বেশি লাগে না, আপনার তাদের খোঁজ খবর কেউ নেই নাই, এখনো তারা পড়ে আছে প্রেস ক্লাবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কিছু মানবিক কাজ করেছেন, এবং এগুলো মানুষের কাছে অনেক সমাদৃত হয়েছে। আপনি কোথাও গেলে মানুষকে যেভাবে, কৃষককে আপনার পাশে বসান, আপনি সাধারণ বাচ্চাদের সাথে আপনি যেভাবে তাদেরকে স্পেস দেন, সাধারণ আপনার জনগণকে আপনি যেভাবে স্পেস দেন, বিভিন্ন রকমের আপনার মানবিক কাজগুলো
ইতিমধ্যে প্রশংসিত হয়েছে, অথচ আপনার বাসার কাছেই, আপনার মন্ত্রণালয়ের কাছেই, আপনার দপ্তরের খুব কাছেই প্রেস ক্লাবে মাদ্রাসা শিক্ষকরা পড়ে আছে ঈদের দিন, আপনি ওনাদের খবর নেবেন না। এটা আসলে আমরা মেনে নিতে পারছি না। আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সংখ্যা অল্প, আপনি তাদের যে দাবিটা আছে এমপি মুক্তির দাবি, এই দাবিটা মেনে নিয়ে আরেকটি মানবিক কাজের উদাহরণ আপনি তৈরি করবেন বলে আমরা বিশ্বাস করি। গোয়েন্দা সংস্থার যারা আছেন এবং যারা আমার সাথে অ্যাড আছেন, অন্যান্য যারা গোয়েন্দা সংস্থার বাইরে, সুযোগ হইলে আমাদের এই দাবিটুকু মাননীয় প্রধানমন্ত্রী নজরে আনবেন, যাতে উনি ঈদের দিন পরিবার পরিজন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান রেখে প্রেস ক্লাবে পড়ে থাকা, মানবতর জীবনযাপন করা শিক্ষকদের ব্যাপারে যাতে উনি সদয় হয় এবং উনি যাতে তাদের ব্যাপারে এমপি মুক্তির একটা সিদ্ধান্ত উনি যাতে নেন, এই ব্যাপারে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা একটু পার্শ্ব করার চেষ্টা করবেন। তো আপনারা এখানে যারা যুক্ত হয়েছেন সকলকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগেও আপনাদেরকে বলেছি যে আমরা একটু গুছিয়ে নিচ্ছি। আমরা ঈদের পরে বিভিন্ন জেলায় জাতীয়করণ প্রত্যাশী জোটের জেলা উপজেলা কমিটিগুলো আবার করার জন্য আমরা শুরু করব ইনশাল্লাহ। এবং আমি আমার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের যে কমিটিগুলো আছে, যে জেলাগুলোতে বাকি আছে, প্রায় আরও সম্ভবত প্রায় 15-20টা জেলা বাকি আছে, এইগুলোতে আমরা কমিটি দেব এবং ফিজিক্যালি বিভিন্ন জেলা সফর করার পরিকল্পনা রয়েছে। আমরা আপনাদের সাথে হয়তো সাক্ষাৎ হবে, বিভিন্ন জেলায় আমরা আবার সফর শুরু করব। সংগঠিত করে ডিউ প্রসেসে আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নেব এবং আন্দোলন চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগে আমাদের অনেক কাজ রয়েছে, এগুলো আমাদেরকে গুছিয়ে নিতে হবে। এরপরে আমরা ইনশাল্লাহ আমাদের জাতীয়করণের এক দফা আন্দোলন আমরা শুরু করব। আমি আমার প্রতি লাইভে যে কথাটা বলি, এখন প্রতিষ্ঠান বন্ধ আছে, আমাদের প্রতিষ্ঠান যখন খুলবে আমাদের শিক্ষক যারা আছেন সকলকে বলবো যে আপনারা আপনাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে, সর্বোচ্চ আপনাদের মেধা দিয়ে শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য সবাই চেষ্টা করবেন। কারণ আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যেমন আমরা আন্দোলন করব, পাশাপাশি আপনাদের কাছ থেকে জাতি প্রত্যাশা করে যে আপনি আপনার সর্বোচ্চ মেধা দিয়ে শিক্ষার্থীদেরকে তৈরি করুন, আপনার সর্বোচ্চ বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে, মেধা দিয়ে বাচ্চাদেরকে আপনি তৈরি করুন। এটা কিন্তু জাতি কিন্তু প্রত্যাশা করে, এই জন্য এই কাজটা আপনারা করবেন। এই কথাটা আপনাদের সাথে আমি সবসময় বলি। আর কয়েকটা কথা বলি আপনাদের সাথে ইনকেলাবের বিষয়ে। আপনারা জানেন কয়েকদিন আগে ইনকেলাব পত্রিকা একটি রিপোর্ট করেছে। এই পর্যন্ত তারা আমার ব্যাপারে প্রায় 33টি রিপোর্ট করেছে, অনলাইন অফলাইন মিলিয়ে 33টি রিপোর্ট। আপনারা একটু চিন্তা করেন, একজন ব্যক্তির বিরুদ্ধে যখন 33টি রিপোর্ট হয়, এটা যে উদ্দেশ্য প্রণোদিত, এটা বোঝার আর কোনো বাকি নেই। ওনারা মানে মিডিয়াকে ইউজ করছেন আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য, আমার শিক্ষকদের মাঝে আমার যে গ্রহণযোগ্যতা এটাকে নষ্ট করার জন্য। এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার আসলে নেতৃত্বের বিষয়। আপনারা জানেন ইনকেলাবের সম্পাদক বাহাউদ্দিন সাহেব, উনি মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, উনি শিক্ষক না, ওনার মুখে দাড়ি নাই, উনি প্যান্ট শার্ট পরেন, অথচ উনি বাংলাদেশের বড় বড় কামিল মাদ্রাসার প্রিন্সিপালদের উনি সভাপতি, জমিয়তুল মুদাররিসিনের। সাব্বির আহমদ মুমতাজি সাহেব, উনি শিক্ষকতা পেশা থেকে বহু আগেই অবসর নিয়েছেন,
উনি জমিয়তুল মুদাররিসিনের মহাসচিব। ওনারা এই পদে ওনাদেরকে কেন সারা জীবন থাকতে হবে এটা আপনাদের কাছে খুবই স্পষ্ট, খুবই স্পষ্ট। ওনারা মনে করেছিলেন যে মাদ্রাসার জগতে অনন্ত অসীমকাল জমিয়তুল মুদাররিসিন নেতৃত্বে থাকবে বাহাউদ্দিন সাহেব, এরপরে ওনার পরিবারের কেউ সভাপতি হবে, সাব্বির আহমদ মুমতাজি সেক্রেটারি থাকবেন, ওনার বর্তমানে ওনার কাছের কেউ দায়িত্ব নেবেন, এবং ওনারা এগুলোর মাধ্যমে যা করেছেন, সাব্বির আহমদ মুমতাজি বিশ্ববিদ্যালয়ে তার ছেলেকে চাকরি দিয়েছেন, বর্তমানে সে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে আছে, তার বিরুদ্ধে সরকারি অডিটে ৭৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে অডিট কমিটি, এবং এটা নিয়ে বিশাল ফিচার ছাপা হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এবং অন্যান্য আরও অনেকগুলো পোর্টালে। ওনার মেয়েকে চাকরি দিয়েছেন। এই কাজগুলো ওনারা মনে করতেছেন যে যদি আমাদের নেতৃত্ব যদি না থাকে তাহলে আমরা বিশ্ববিদ্যালয় অধিদপ্তর বোর্ডে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবো না, এবং ওখানে আমাদের মতো করে আমরা আমাদের যে সমস্ত উদ্দেশ্য আছে তাদেরকে উদ্দেশ্য এটা ভেরি ক্লিয়ার। তারা শিক্ষক আন্দোলন কেন করে এটা আপনারা ভালো করে বুঝেন, আমি এখানে বলতে চাই না। তো আমাকে তারা আসলে তাদের পথের কাটা মনে করতেছে, এই জন্য যে কোনোভাবে ইনকিলাব পত্রিকাকে ব্যবহার করে তারা আমাকে চাপে রাখতে চায়। এটা আপনারা বুঝেন, এবং আপনারা অনলাইনে আপনারা অডিটের রিপোর্টের ব্যাপারে বলছেন। অডিটের রিপোর্ট এখন পর্যন্ত প্রকাশিত হয় নাই, ওনারা অডিট করে গিয়েছেন জানুয়ারিতে, সম্ভবত জানুয়ারির 4-5 তারিখে সম্ভবত। এখন পর্যন্ত আমাদের অডিটের রিপোর্ট আমরা পাইনি। ওনারা বলছেন যে অডিটের কাজ চলতেছে, অথচ তারা অনুমান নির্ভর রিপোর্ট করে দিয়েছে, মানে অডিট প্রকাশ হয় নাই, অডিটের রিপোর্ট তারা আপনার পাবলিশ করে দিয়েছে। দেখেন এখানে একটা ডাহা মিথ্যা কথা বলছে। একটা কথা শুধু বলি, তারা বলছেন যে আমি নাকি 1 সপ্তাহ পর পর প্রতিষ্ঠানে গিয়ে আমি স্বাক্ষর করি। আমি যোগদানের পরে আমার প্রতিষ্ঠানে আমি অনুপস্থিত থেকে একদিনও আমি স্বাক্ষর করিনি। আপনারা বলবেন যে আন্দোলন, হ্যাঁ আন্দোলনের সময় আমি এগুলো আপনার ছুটি দেখিয়েছি, কারণ আমার তো 1 বছরে আমি 20 দিন ছুটি পাই, আমি এগুলো ছুটি দেখিয়েছি। আবার দেখা গেছে আপনার বড় আন্দোলনের সময় সব সময় আমরা থাকতাম না, আপনারা জানেন। আমরা দেখা গেছে আপনার 2 দিন একজনে পরিচালনা করছে আন্দোলন, যেমন আমাদের উচ্চপাত আন্দোলনের 22 দিন আন্দোলন ছিল, 22 দিন কিন্তু আমি থাকতে পারি নাই। আমি কিন্তু মাঝে মধ্যে আমি প্রতিষ্ঠানে গিয়েছি, আপনারা অনেকে যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আপনারা জানেন। আর এই বছরের যে আন্দোলনটা 8 দিন বা 9 দিনের যে আন্দোলন ছিল, এর মধ্যে আবার শুক্রবার শনিবার ছিল, এই আন্দোলনে আমি টানা ছিলাম, এগুলো আমি ছুটি হিসাবে দেখিয়েছি। কিন্তু তারা বলছে আমি নাকি প্রতিষ্ঠানে না গিয়ে, মানে আমি নাকি নিয়মিত 7 দিন পর পর স্বাক্ষর করি। আমার সভাপতি হচ্ছে ডিসি, আমার এখান থেকে ডিসি অফিসের ডিস্টেন্স হচ্ছে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা হলে যাওয়া যায়, এত টাচে আমি ডিসি অফিসের ডিস্টেন্স। এখানে ডিসি অফিসের ডিসি মহোদয় আমার সভাপতি মহিষিনে, তো ওনার অধীনে থাইকা একজন প্রতিষ্ঠান প্রধান 7 দিন পরে গিয়া স্বাক্ষর করবে, এটা মানে পাগলও বিশ্বাস করবে না। আর যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা একটু আমার শিক্ষকদের সাথে কথা বললেন, এলাকাবাসীর সাথে কথা বলে দেখতে পারেন। আমি এই বছর আমি একদিন শুধু সিএল কাটিয়েছি, পুরাটা সময় জুড়ে আমি প্রতিষ্ঠানে ছিলাম। আমি ঢাকাতে যদি প্রয়োজন না পড়ে বিশ্ববিদ্যালয় অধিদপ্তর বা বিভিন্ন কাজে আমি যদি আমার না আসতে হয়, তাহলে আমি আমার অন্য শিক্ষকদেরকে আমি পাঠাই, আমি নিজে চাই না, আমার বিশ্ববিদ্যালয়কে পাঠাই, আমার পিউনকে পাঠাই। আর শিক্ষক আন্দোলন করার কারণে দেখা যায় আমার আসলে ঢাকাতে আসতে হয় না। অন্য প্রতিষ্ঠান প্রধান যেটা আপনার মনে করেন ঢাকাতে আয়সা করতে হয়, আমি ফোন করে বলে দিই, আলহামদুলিল্লাহ হয়ে যায় আমার কাজ, যার কারণে আসলে আমার আসতে হয় না। একদিন ছুটি কাটাইছি আমি শুধু, এই পুরা আপনার এয়ারপোর্ট থেকে জানুয়ারি থেকে নিয়ে একদিন শুধু আমি সিএল নিয়েছি। এরপরে এরা বলে আমি নাকি মানে 7 দিন পরে এই যে মানে ডাহা মিথ্যা কথা, এই জাতীয় মিথ্যা কথা তারা মনে করেন এখানে পাবলিশ করেছে। যাই হোক, আমি এগুলোর উত্তর দিতে চাই না, মিথ্যা তো মিথ্যাই। যদি তারা সত্য যদি হইতো তাহলে তো এতদিন আমি এখানে মনে করেন চাকরি করতে পারতাম না। তো আপনারা এই ব্যাপারগুলোতে আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, এবং যাতে তারা
বিভ্রান্ত করতে না পারে, তারা যাতে, আপনারা জানেন এই মহাসমাবেশ আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন প্রথম মহাসমাবেশটি করি আমাদের চূড়ান্ত আন্দোলনের আগে, সকল পত্রিকা, বাংলাদেশের সব পত্রিকা নিউজ করেছে, পজিটিভ নিউজ করেছে। একমাত্র ইনকিলাব পত্রিকা এটাকে বিভিন্ন রকমের নির্বাচন বানচাল করার জন্য, তারপরে আপনার আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন রকমের আপনার দিয়ে আপনার তারা কিন্তু রিপোর্ট করেছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। ইনকিলাব যে ষড়যন্ত্রকারী এটা আমাদের শিক্ষকরা ভালো করে আপনারা জানেন, যার কারণে তাদের পোস্টে যদি কমেন্ট হয় 2000, এখানে দেখা যায় আপনার 1995টা কমেন্টে দেখা যায় তাদেরকে গালি দেয়। এরপরও যদি তাদের শুভবুদ্ধির উদয় না হয় তাহলে আসলে আমাদের কিছু করার নাই। আপনারা কিছু ভিডিও দেখেছেন, আমাদের মুমতাজি সাহেব বলেছেন কুমিল্লার এক প্রোগ্রামে যে তিনি নাকি শিক্ষামন্ত্রীকে বলছিলেন, তৎকালীন শিক্ষামন্ত্রীকে, যে জমিয়তুল মুদাররিসিন সবচেয়ে নিরাপদ থাকে আওয়ামী লীগ সরকারের সময়। তো এটা ভালো আপনি বলছেন, আমাদের এটা তো কোনো সমস্যা নাই, কিন্তু এখন আবার বিএনপি সাজার জন্য চেষ্টা করেন কেন? আপনারা আপনাদের যে নীতি এবং চরিত্র, আপনি আওয়ামী লীগ নিয়ে থাকেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি সব সরকারের সময়ে ওই দল সাজার জন্য চেষ্টা করবেন। এটা মনে রাখবেন, কাক যতই চেষ্টা করে ময়ূর সাজার জন্য, কাক কিন্তু ময়ূর হইতে পারে না। আপনারা সব সরকারের সময়ে আপনারা ময়ূর সাজার জন্য চেষ্টা করেন। তো এটা আপনার এই সরকার সম্ভবত বুঝে গেছে, যার কারণে কল্যাণ এবং অবসরে অনেক চেষ্টা তদবির করার পরেও একখান পোস্ট কিন্তু জমিয়তুল মুদাররিসিনের কাউকে দেওয়া হয়নি। এটা নিয়ে একটু বুঝে নিয়েন আপনারা, যে এই সরকার আপনাদের ব্যাপারে সরকারের কনসেপ্ট একেবারে ভেরি ক্লিয়ার, আপনারা কি করেছেন ওই সময়ে। বাউদ্দিন সাহেবে ঢাকার প্রোগ্রামে উনি যে বলছেন যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই আপনি বসে বসে আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমুক তমুক সবার সাথে আমাদের লিয়াজু মেনটেন করে আমরা এই প্রোগ্রামটা করেছি। এই যে চাটকারিতা তুষামদি আপনারা করেছেন, এগুলো এই সরকার ভালোভাবেই জানে, সরকার খুব ভালোভাবেই জানে, যার কারণে আপনাদেরকে কিক আউট করেছে কল্যাণ এবং অবসর থেকে, এবং আগামী দিনেও অন্যান্য জায়গা থেকেও আপনারা এইভাবে কিক আউট হবে ইনশাআল্লাহ। সুতরাং কাক হয়ে ময়ূর সাজার চেষ্টা করে লাভ নাই, আমার পিছনে লাই আর লাভ নাই। আমি আন্দোলনকে ব্যবহার করে 1 টাকা কামাই করার জন্য এখানে আসি নাই, এবং 1 টাকা কামাই করিও নয় আন্দোলনকে ব্যবহার করে, বরং দীর্ঘ সময় ধরে নিজেদের পকেট থেকে লাখ লাখ টাকা খরচ করেছি। এটা সাক্ষী সারা বাংলাদেশের শিক্ষকরা। আর আপনারা কেন শিক্ষক আন্দোলন করেন এটা জাতির সামনে একেবারেই ভেরি ক্লিয়ার, এটা সবাই জানে কেন আপনারা শিক্ষক আন্দোলন করেন। আর আমি কেন শিক্ষক আন্দোলন করি, আমরা যারা শিক্ষক আন্দোলন কেন করি এটা সবাই জানে। সুতরাং আমার পেছনে লাগিয়ে কোনো লাভ নাই। আর আমি আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করি না, আমি জেনে বুঝে কোনো অন্যায় কাজ করি না, কারো কোনো ক্ষতি করি না। সুতরাং আল্লাহ তাআলার উপর আমার শতভাগ ভরসা আছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, এটুকু ভরসা আমার আছে ইনশাআল্লাহ। আপনারা সবাই এই ব্যাপারগুলো নিয়ে আপনারা সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আমরা এটুকু বুঝতে পারছি সবাই যে আন্দোলন ছাড়া আমাদের কোনো দাবি দাওয়া পূরণ হবে না। 10% উচ্চ পাতার ব্যাপারে সারা দেশ থেকে কত মানুষ ফোন করেছে এখন পর্যন্ত, আপনারা জানেন যে আমাকে সবাই ফোন করে 10% হবে কিনা, 10% হবে কিনা। তো এরকম মিষ্টি মিষ্টি কথা আমরা এখন আর বিশ্বাস করি না, আমরা ইমপ্লিমেন্টেশন চাই, কার্যকর দেখতে চাই। এখন এই পর্যন্ত আমাদের অভিজ্ঞতা ভালো না। সুতরাং আগামী দিনে হয়তো উৎসব ভাতা যদি আমরা শতভাগ করতে চাই, এটার জন্য হয়তো আন্দোলন লাগবে। চূড়ান্ত বাড়ি ভাড়া যদি আমরা সরকারি নিয়মে, মেডিকেল ভাতা সরকারি নিয়মে পেতে চাই, এগুলোর জন্য আমাদের হয়তো আন্দোলন করতে হবে। আপনারা সবাই প্রস্তুতি নেন, আমরা ছক তৈরি করছি, পরিকল্পনা করছি, ডিউ প্রসেসে কীভাবে আমরা আন্দোলনটা করব এটা আমরা চেষ্টা করছি। অনেকেই কমেন্ট করেছেন, কমেন্ট করে আপনারা যুক্ত হয়েছেন, এই জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সব সময় মনে রাখবেন একটা জিনিস, আপনার রিজিক এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়। হকের পথে, সততার পথে, ন্যায়ের পথে থাকলে যত ষড়যন্ত্রই হোক, আপনার কোনো ষড়যন্ত্র আপনাকে কিছু করতে পারবে না। আমি আমার জীবনে বহু ষড়যন্ত্র মোকাবেলা করেছি, এবং এগুলো করতে করতে আসলে আমার আল্লাহ তাআলার উপর ভরসাটা আমার অনেক বেশি হয়ে গেছে। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে নিজের অধিকারের ব্যাপারে
ন্যায়ের পক্ষে, সততার পক্ষে আপনি দৃঢ়ভাবে দাঁড়ান। আল্লাহ তাআলা দেখবেন সকল বিপদ আপদ আপনার কাটিয়ে দিবে। এবং আপনারা যদি মনোবল নিয়ে ভয়কে জয় করে যদি দাঁড়াতে পারেন, যদি কয়েক হাজার সহযোদ্ধা যদি আমরা পেয়ে যাই সারা বাংলাদেশে, ইনশাল্লাহ আগামী আন্দোলন আমরা সফল করে ফিরব। সকলের জন্য শুভকামনা রইল, সকলের কাছে দোয়া চাই। আপনাদের সবার ঈদের যে ছুটি, আনন্দের সাথে পরিবার নিয়ে কাটুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আবারও সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক জানিয়ে আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। যদি সুযোগ হয় লাইভটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।